তো আজকে আমরা আরেকজন খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল থিঙ্কারকে পড়ব। তার নাম হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। তো আমরা এর আগে যে দুটো ভিডিওতে দেখেছিলাম যে প্লেটো অ্যারিস্টটল পড়েছিলাম, তারা ছিল অ্যানসাইন্ট গ্রিকের থিঙ্কার্স, মানে অ্যানসাইন্ট গ্রিকের কথা বলা হয়েছে। কিন্তু আজকে আমরা যে থিঙ্কারকে পড়ব, সেই থিঙ্কার এই সময় থেকে আমরা রেনেসাস অর্থাৎ নবজাগরণের সূচনা বলতে পারি। কারণ তার আগে যে সমস্ত থিঙ্কাররা দিয়েছিল তারা ধারণাটা ছিল আদর্শগত, কিন্তু তিনি বাস্তবিকতাকে তুলে ধরেছেন এবং তার থেকে এই জন্য তার ধারণাকে প্রথম আমরা রেনেসাসের ধারণা হিসেবে তুলে ধরতে পারি। তো তিনি হলেন আমাদের নিকোলো ম্যাকিয়াভেলি। তাকে আমরা দেখি তো তার জন্ম হয়েছিল 1469 থেকে 1527 পর্যন্ত, এবং তিনি ছিলেন একজন ইতালিয়ান ফিলোসফার এবং ইতালির ফ্লোরেন্স শহরে তার জন্মগ্রহণ হয়েছিল। এবং ফ্লোরেন্স শহরে যদি আমরা সেই সময় দেখি, তো ইতালির ফ্লোরেন্স শহরে সেই সময় ধারণাগুলো ইউরোপিয়ান কালচারের রেনেসাসের প্রভাব অনেকটাই পড়েছিল, আস্তে আস্তে দেখা যাচ্ছিল। এবং তার দ্বারা তিনি অতিমাত্রায় প্রভাবিত হয়ে পরবর্তীকালে তিনি রেনেসাসের ধারণাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করেন, রেনেসাস এবং বিভিন্ন ধরনের চিন্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তো আমরা যদি ম্যাকিয়াভেলির জীবন সম্পর্কে একটু আলোচনা করি, তো ম্যাকিয়াভেলি ইতালির ফ্লোরেন্স শহরে তার জন্মগ্রহণ করেছিলেন এবং তার মেন উদ্দেশ্য ছিল পলিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে রেনেসাস আনা, অর্থাৎ নবজাগরণকে আনা। পলিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে এতদিন ধরে যে পলিটিক্যাল থিঙ্কিং চলছিল সেটার পরিবর্তন আনা, নবজাগরণ আনা। তো সেই সময় যখন ম্যাকিয়াভেলির সময়, সেই সময় ফ্লোরেন্সের মেদিচি ফ্যামিলির সাথে ম্যাকিয়াভেলির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তো যতদিন মেদিচি ফ্যামিলি ছিল ততদিন ম্যাকিয়াভেলি খুব একটা গুরুত্ব পাননি। তো পরবর্তীকালে 1498 সালে রিপাবলিক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ রিপাবলিকানরা রেভলিউশনের মাধ্যমে মেদিচি ফ্যামিলিকে উৎখাত করে নিজেদের সরকার স্থাপন করে। আর সেই সময় ম্যাকিয়াভেলি সেখানকার একজন সেকেন্ড কাউন্সিলর হিসেবে একটা বড় পদ পান এবং তার পরবর্তীকালে তিনি 40 বছর সেই রিপাবলিকান গভর্নমেন্টের আন্ডারে হয়ে বিভিন্ন ধরনের অফিসের দায়িত্ব সামলেছিলেন। তো পরবর্তীকালে আবার এইভাবেই তিনি দায়িত্ব সামলেছেন। তো পরবর্তীকালে 1512 খ্রিস্টাব্দে আবার মেদিচি ফ্যামিলি পুনর্গঠন স্থাপিত এবং অন্য অন্য দেশের সাহায্যের মধ্য দিয়ে তারা আবার ইতালির ফ্লোরেন্সে নিজে দখল ধরে নেয় এবং তারা দখলে আসার পরই 1512-তে আবার ফেরত আসে এবং তারপরই 1513-তেই ম্যাকিয়াভেলিকে তার সমস্ত রাজনৈতিক পদ থেকে উৎখাত করে দেওয়া হয় এবং তাকে ইমপ্রিজন করা হয়। এবং তার পরবর্তীকালে ইমপ্রিজন করে তাকে ফ্লোরেন্স শহর থেকে বের করে দেওয়া হয় এবং তাকে ফ্লোরেন্স শহরের বাইরে একটা ফার্ম হাউসের মধ্যে তাকে সেখানে বন্দি দশা হিসেবে রেখে দেওয়া হয় এবং তাকে বলা হয় সে কোনোদিনও আর ইতালির ফ্লোরেন্স শহরে আসতে পারবে না। তো সেইখান থেকেই ম্যাকিয়াভেলির যে লিটারারি কেরিয়ার শুরু হয়েছিল, মানে সাহিত্যের কেরিয়ার শুরু হয়েছিল এবং সেখানে এই প্রিজন অবস্থা থাকাকালীন, সেই ফার্ম হাউসে থাকাকালীনই সে নিজের বিভিন্ন ধরনের রাজনৈতিক চিন্তাধারাকে বিশেষভাবে বইয়ের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো তারপরে আমরা যদি দেখি, তো মেজর আইডিয়াস, এটা ছিল ম্যাকিয়াভেলির জীবন সম্পর্কে একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড। তো তারপরে আমরা দেখব যে তার মেজর আইডিয়াস কী কী ছিল। তো ম্যাকিয়াভেলি পলিটিক্যাল থট প্রিমারিলি এক্সপ্রেস ইন দ্য প্রিন্স অ্যান্ড ডিসকোর্সেস অফ লেভি। তিনি এই বন্দিদশা থাকাকালীন নিজের ফার্ম হাউসে বসে যে ইন্টেলেকচুয়াল ক্যারিয়ার শুরু করেছিল, সেখানেই তিনি নিজের গুরুত্বপূর্ণ দুটি বই লিখেছিলেন। এক নম্বর হচ্ছে দ্য প্রিন্স এবং 2 নম্বর হচ্ছে দ্য ডিসকোর্সেস। সো এই দুটো বইয়ের মধ্যে দ্য প্রিন্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটার জন্যই ম্যাকিয়াভেলির চিন্তাধারা বিশেষভাবে ম্যাকিয়াভেলির চিন্তাধারা বিশেষভাবে প্রচার এবং খ্যাতি লাভ করে। তো প্রিন্স এর মধ্যে তিনি কি বলেছেন এবং সেটা নিয়ে আমরা পরবর্তীকালে বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে আমরা যদি দেখি, মার্কস এ র্যাডিক্যাল ব্রেক ফ্রম ট্রেডিশনাল মোরাল অ্যান্ড রিলিজিয়াস ফিলোসফি। হি ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ পলিটিক্যাল রিয়েলিজম, ফোকাসিং অন দ্য effectual truth of politics, how things are done rather than on ideal state. তিনি এই বইটার মধ্য দিয়ে রিয়েলিটির উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছিলেন যে একটা আইডিয়াল স্টেট কেমন হওয়া উচিত সেটা নিয়ে না ভাবার থেকে কী করলে সেটা হবে সেইটা নিয়ে তিনি বেশি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন যে আইডিয়াল স্টেট কীরকম হবে সেটার উপর আমরা না চিন্তা করে আইডিয়াল স্টেট বা একটা ভালো স্টেট কীভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো সেটার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি রিয়েলিটির উপর প্রসেসের উপর বেশি গুরুত্ব দিয়েছেন নাকি আইডিয়াসের উপর। তো তার কোর ফিলোসফি ছিল, হিজ কোর ফিলোসফি অ্যাকুইজিশন, মেনটেনেন্স অ্যান্ড এফেক্টিভ ইউজ অফ পলিটিক্যাল পাওয়ার টু এনশিওর দ্য সিকিউরিটি অ্যান্ড স্ট্যাবিলিটি অফ দ্য স্টেট। তার কোর ফিলোসফি ছিল অ্যাকুইজিশন, দখল করা, মেনটেন করে রাখা, অ্যান্ড এফেক্টিভ ইউজ অফ পলিটিক্যাল পাওয়ার, মানে রাজনৈতিক ক্ষমতাকে কীভাবে এফেক্টিভলি ইউজ করা যাবে সেটার উপর ভিত্তি করে তার ফিলোসফি তিনি দিয়েছেন। এবং তিনি রাষ্ট্রের মধ্যে সিকিউরিটি, নিরাপত্তা এবং স্ট্যাবিলিটি, স্থিরতার উপরও তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তো প্রথম যে বইটা তিনি লিখেছিলেন সেটা হচ্ছে দ্য প্রিন্স, 1513 খ্রিস্টাব্দে। তো সেই বইটার মধ্যে তিনি একজন আদর্শ রাজার কী কী দায়িত্ব, কী কী করণীয় এবং কী কী করা উচিত নয়, কীভাবে আচরণ করা উচিত, তিনি সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং এই বইটা তিনি মাত্র 3 মাসের মধ্যে লিখেছেন।
খুবই ছোট পৃষ্ঠার এই বই, এবং এই বইটাই তার। তো এই বইটার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এবার আলোচনা করব। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ফোকাস অন রিয়েলিটি। সো এটার মধ্যে তিনি কী বোঝাতে চেয়েছেন? তো হি রিজেক্টেড দ্য ক্লাসিক্যাল অ্যান্ড medieval tradition of discussion imaginary utopian republics. He asserted that a ruler who sacrifices what is reality for what is ought to be moral ideal will fail. তিনি এই বইটার মধ্যে দিয়ে ফোকাস অন রিয়েলিটির কথা বলেছেন। তিনি বাস্তবের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি ক্লাসিক্যাল মানে পুরানো মানে ক্লাসিক্যাল মানে প্রচলিত ধারণা বা আগে যেগুলো ধারণা ছিল সেগুলো ধারণাকে রিজেক্ট করে তিনি নতুন ট্রেডিশনের কথা বলেছেন। তিনি নতুন ইমাজিনারি ট্রেডিশন, অর্থাৎ আগে প্রচলিতভাবে কী ধারণা ছিল, ইমাজিনারি সমস্ত কিছু ইউটোপিয়ান আদর্শর কথাবার্তিতে বলা হয়েছে। কিন্তু তিনি এখানে বলেছেন যে রুলারকে স্যাক্রিফাইস করবে, আর রুলার হু স্যাক্রিফাইস হোয়াট ইজ রিয়েলিটি, যেটা বাস্তবের জন্য হোয়াট ইজ অট টু বি উইল ফেল। তিনি এখানে বলেছেন যে বাস্তবেই সব থেকে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আমরা কীরকম বা অতীতে যেভাবে আইডিয়াল স্টেট এর কথা বলা হয়েছে সেটাকে তিনি পুরোপুরিভাবে রিজেক্ট করেছেন, এবং তিনি হোয়াট ইজ অট টু বি এটাকে রাজার গুরুত্ব না দিয়ে কোনটা বাস্তবে বর্তমানে করাটা বেশি গুরুত্বপূর্ণ সেটার উপর তিনি বেশি গুরুত্ব আরোপ করেছেন। তো ফোকাস অন রিয়েলিটি, তিনি বাস্তবের কথা বেশি গুরুত্ব দিয়েছেন। 2 নম্বর তিনি বলেছেন এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস স্টেটক্রাফট। তো এটার মধ্যে তিনি বলেছেন এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। তো এটার মধ্যে তিনি বলেছেন দ্য প্রাইমারি গোল অফ এ রুলার ইজ দ্য সার্ভাইভি অ্যান্ড গ্লোরি অফ দ্য স্টেট। ইফ ইমোরাল অর ক্রুয়াল অ্যাকশনস আর নেসেসারি টু অ্যাচিভ দিস এন্ড দে আর জাস্টিফাইড। তো এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, তিনি এখানে বলেছেন যে একটা রুলারের প্রাইমারি গোল হবে সার্ভাইভাল, বেঁচে থাকা, স্ট্যাবিলিটি অ্যান্ড গ্লোরি অফ দ্য স্টেট। কীভাবে একটা স্টেটেরকে তিনি টিকিয়ে রাখতে পারবেন এবং তাকে স্ট্যাবিলিটি স্থির বজায় রাখতে পারবে এবং তার উজ্জ্বলতা গৌরবময় অবস্থাটাকে বজায় রাখতে পারবেন, সেটাকেই রাজার বেশি গুরুত্ব দেওয়া উচিত। তা সেই গৌরবময় অবস্থা বা অস্তিত্বকে টিকে রাখার জন্য যদি রাজাকে ক্রুয়েল বা নিষ্ঠুরও হতে হয় বা অন্যকে প্রতি অন্যায় অবিচারও করতে হয়, তবুও সেটা তিনি ন্যায় হিসেবে উপনীত করেছেন, ন্যায় হিসেবে আখ্যায়িত করেছেন। এবং সেই জন্যই তিনি বলেছেন ইফ ইমোরাল অর ক্রুয়েল অ্যাকশন আর নেসেসারি টু অ্যাচিভ দিস এন্ড দে আর জাস্টিফাইড। এবং ক্রুয়েল যদি নিষ্ঠুর এবং যদি আচরণ করা যদি প্রয়োজন হয় তাহলে রাজা সেটাও করা ন্যায়সম্মত বলে তিনি আখ্যা দিয়েছেন। তো ম্যাকিয়াভেলি পরবর্তীতে আরও বলেছেন ম্যাকিয়াভেলি আর্গুড দ্যাট আর রুলার মাস্ট নো হাউ নট টু বি গুড হোয়েন নেসেসারি ডিমান্ডস। তো এটার আমরা যদি বিস্তারিতভাবে বলি তিনি ম্যাকিয়াভেলি বলেছেন যে রুলারকে জানতে হবে হাউ নট টু বি, কীভাবে ভালো না হওয়া যায়। আমরা সবসময় আগে করে কী দেখেছি, রাজার কোন জিনিসগুলো করলে ভালো হবে, কোনভাবে আচরণ করলে রাজার ভালো, কিন্তু ম্যাকিয়াভেলি বলেছেন যে প্রয়োজনের সময় রাজাকে এটাও জানতে হবে যে কীভাবে খারাপ হতে হয়। এখানে তিনি এই জন্যই প্রয়োগ বলেছেন দেখো সবসময় ভালো জিনিস দিয়ে বা ভালো পথ অবলম্বন করেও সবসময় স্টেট বা রাষ্ট্রের অস্তিত্বকে বজায় রাখা সম্ভব না ম্যাকিয়াভেলির মতে। তো স্টেটের অস্তিত্ব বা স্ট্যাবিলিটি স্থির রাখতে গেলে কোনো সময় খারাপ পদ্ধতি বা খারাপও হতে হয়। তো সেটির উপরে ম্যাকিয়াভেলি বলেছেন, এবং এই বলেছে হাউ নট টু বি গুড, এবং রাজার এইটাও শেখা দরকার যে কীভাবে খারাপও হতে হয়, তো সেটাও রাজার জানাটা খুবই দরকার। তো এর পরবর্তীতে আমরা যদি দেখি বেটার টু বি ফেয়ার্ড দ্যান লাভড। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাকিয়াভেলি এখানে বলেছেন ওয়াইল বিং বোথ লাভড অ্যান্ড ফেয়ার ইজ আইডিয়াল, ম্যাকিয়াভেলি আর্গুজ দ্যাট রুলার শুড চুজ টু বি ফেয়ার্ড ইফ আ চয়েস মাস্ট বি মেড। তো ম্যাকিয়াভেলি এখানে বলেছেন যে ফেয়ার মানে ভয় এবং লাভ মানে কোনটা বেশি ভালো। যদি ম্যাকিয়াভেলি এখানে বলেছেন যে দুইটাই ভালো, কিন্তু যদি রাজাকে চুজ করতে হয় যে কোনটা বেশি ভালো, ভয় নাকি বন্ধুত্ব বা লাভ, তিনি এখানে বলেছেন যে রাজা সবসময় ভয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত। কারণ তিনি এখানে একটা যদি এক্সাম্পল দিয়ে আজকে আমরা বলি, ধরো তোমরা দুজন বন্ধু রয়েছো এবং তোমাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, এবং কোনো একটা এমন পরবর্তীতে একটা পরিস্থিতি আসলো যেখানে তোমাদের মধ্যে ঝগড়া হলো। তো তোমরা একে অপরকে আঘাত করতে কিন্তু একবারও দ্বিধাবোধ করবে না, কারণ তা তোমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তোমরা একে অপরকে আঘাত দিতে বা কষ্ট দিতে, খারাপ কথা বলতে দ্বিধাবোধ করবে না। কিন্তু তখন সেম জিনিসটা যদি তোমরা আজকে বাবা মা সাথে হয় বা কোনো গুরুজনদের সাথে হয়, যাকে তুমি ভয় পাচ্ছ তার সাথে যদি তোমার কোনো একটা মনোমালিন্য হয়, তাহলে তার বিরুদ্ধে কোনো বাজে আচরণ করতে, বাজে কথা বলতে, তার প্রতি আঘাত করতে কিন্তু তুমি 10বার ভাববা। আর শেষ পর্যন্ত তুমি তো করবে না। কেন তুমি ভাববা? কারণ তুমি ভাববা যে আমি যদি ওকে আঘাত করি বা বাজে কথা বলি, সে আমাকে পানিশমেন্ট করবে, আর আমরা পানিশমেন্টটাকে ভয় পাই। তো সেই কারণেই এখানে ম্যাকিয়াভেলি বলছে ফেয়ার ইজ মেনটেন বাই আ ড্রেড অফ পানিশমেন্ট হুইচ উইল নেভার লিভ ইউ। এবং সেই কারণে বলেছেন যে ফেয়ারই মানুষকে পানিশমেন্টের ভয় পায়, মানুষ পানিশমেন্টের ভয় পায়, এবং সেই ভয়টা কোনোদিনও মানুষের মধ্যে থেকে চলে যাবে না। দেখো আজকে বন্ধুত্ব এখানে বলেছে তিনি লাভ বা বন্ধুত্ব মধ্যে একজন বন্ধুকে খুব সহজে আঘাত করতে পারবে, কারণ আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, খারাপ কথা বলতে আঘাত, কিন্তু ভয়ের যে সম্পর্কটা সেই সম্পর্কে কোনোদিনও শেষ হয়ে যাবে না। ওই বন্ধুত্বটা আজীবন থেকে যাবে, কারণ যাকে আমরা আজকে ভয় পাই সেকে 10 বছর পরে আমরা তাকে ভয় পাবো। তো সেটাই তিনি বলেছেন। কিন্তু তিনি পরবর্তীতে ম্যাকিয়াভেলি বলেছেন যে আ রুলার শুড অনলি ইনফ্লিক্ট নেসেসারি ক্রুয়েলিটি অ্যান্ড মাস্ট অ্যাভয়েড বিং হেটেড। তিনি এখানে বলেছেন তাই বলে রুলারকে এতটাও ফেয়ার রিলেশন করা যাবে না যাতে তার সাধারণ জনগণ তাকে ঘৃণা করা শুরু করে দেয়।
এতটাও নিষ্ঠুর হওয়া যাবে না, এতটাও ভীত করে রাখা যাবে না সাধারণ জনগণকে, যাতে তারা নিজের রাজাকে, রুলারকে ঘৃণা করা শুরু করে দেয়। তো সেই জন্য তিনি বলেছেন যে রাজা কখনো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি, সাধারণ জনগণের সম্পত্তিকে এবং মহিলাদেরকে কখনো ছুবে না বা তাদের উপর কোনো অধিকার স্থাপন করবে না। তো সেটাই তিনি ম্যাকিয়াভেলি বলেছেন। তো তার পরবর্তীতে ম্যাকিয়াভেলি বলেছেন যে দ্য ফক্স অ্যান্ড দ্য লায়ন দিয়ে ম্যাকিয়াভেলি একটা ধারণা বোঝাতে চেয়েছে, দ্য ফক্স অ্যান্ড লায়নের কথা দিয়ে। তো আমরা যদি দেখি দ্য ফক্সকে আমরা সাধারণত কী জানি, শিয়াল হয় খুবই চালাক। সে কীভাবে সে জানে যে কীভাবে কোন জায়গায় ফাঁদ রয়েছে, সেখানে আমি যাব না কারণ ওখানে ফাঁদ রয়েছে। কিন্তু তার মধ্যে কী নেই, তার মধ্যে নেই বল, নাই সাহস নাই। সে চালাক হতে পারে কিন্তু তার মধ্যে বল নেই। সে ট্র্যাপস বা ফাঁদ কোথায় আছে সেটা বুঝতে পারে, কিন্তু তার সামনে যদি ভাল্লুক চলে আসে তাহলে কিন্তু সে নিজেকে রক্ষা করতে পারবে না। কিন্তু অপরদিকে যদি আমরা লায়নকে দেখি, সে তার মধ্যে প্রচণ্ড শক্তি আছে, তার মধ্যে সাহস আছে, তার সামনে যে আসুক না কেন সে তাকে হারায় দেওয়ার সক্ষমতা রাখে, কিন্তু তার মধ্যে কী নেই, বুদ্ধি নেই। সে ট্র্যাপস বা ফাঁদগুলো সে বুঝতে পারবে না, সে ফাঁদে পড়ে যাবে। তো দুটোর মধ্যে খামতি রয়েছে। ফক্সের মধ্যে চালাক হতে পারে কিন্তু তার মধ্যে বল নেই, লায়নের মধ্যে বল রয়েছে কিন্তু তার মধ্যে বুদ্ধি নেই। তো রাজার কী হবে, রাজার দুটোই থাকতে হবে। রাজার মধ্যে, রুলারের মধ্যে দুটো ক্ষমতাই থাকতে হবে। তাকে ফক্সের মতো চালাকও হতে হবে, আবার তাকে লায়নের মতো বলশালী বা ব্রেভও হতে হবে। আর এই জন্যই তিনি বলেছেন, আ সাকসেসফুল প্রিন্স মাস্ট বি বোথ আ ফক্স কানিং অ্যান্ড ক্লেভার অ্যান্ড লায়ন স্ট্রং অ্যাবল টু ফ্রাইটেন অফ উলফ অ্যান্ড ফাইট। দ্য রুলার মাস্ট বি উইলিং টু ব্রেক প্রমিসেস হোয়েন ইট ইজ অ্যাডভান্টেজেস। তো এইটা তিনি বলেছেন। তো তারপরে বলেছেন যে রুলার্স যদি প্রয়োজন পড়ে তাহলে নিজের প্রমিসগুলোকে ব্রেক করতে পারে। এটা ম্যাকিয়াভেলি বলেছেন যদি প্রয়োজন পড়ে তার রুলার্স নিজের প্রমিসগুলোকে ব্রেক করতে পারে, সেটা ন্যায়সম্মত হিসেবে করে দেওয়া হবে। তো ফক্স আর লায়নের কনসেপ্টটা বুঝলো। এটার মধ্যে দিয়ে ম্যাকিয়াভেলি বোঝাতে চেয়েছেন যে একজন রাজাকে দুদিকেই নিজের দক্ষতা থাকতে হবে। তো তারপরে আমরা যেটা কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ম্যাকিয়াভেলি এখানে বলেছেন, সেটা হচ্ছে ভিয়ারটু আর ফরচুনা। ভিয়ারটু আর ফরচুনা। সো ভিয়ারটু শব্দটা ম্যাকিয়াভেলি প্রিন্স যে বইটার আছে সেখানে অনেকবারই ব্যবহার করা হয়েছে। সো এই ভিয়ারচু আর ফরচুনার মধ্যে ম্যাকিয়াভেলি কী বোঝা যাচ্ছে সেটা আমরা এবার দেখব। তো ভিয়ারটু মানে এখানে সাধারণত মিনিং আমরা ভার্চুর সাথে তুলনা করতে পারি, তো ভিয়ারটু এখানে মানেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাবিলিটি, স্কিল, এনার্জি অ্যান্ড ফোরসাইট অফ এ লিডার। সো ভিয়ারটু বলতে সাধারণত এখানে গুণ, স্কিল, এনার্জি, ফোরসাইট, পূর্ব দৃষ্টি মানে আগের থেকেই প্রেডিক্ট করতে পারে সেরকম ক্ষমতাকে এখানে কথা বলা হয়েছে। তো এরপরে যে আমরা সাইডে যদি আমরা দেখি, দ্য সিগনিফিকেন্স ফর দ্য রুলার, দ্য কোয়ালিটি দ্যাট অ্যালাউস এ প্রিন্স টু ইম্পোজ হিজ উইল অন ইভেন্টস, অর্গানাইজ দ্য স্টেট। তো ভিয়ারটুর মধ্যে দিয়ে ভিয়ারটু গুণগুলো থাকলে রাজা নিজের যে ইম্পোজ করতে পারবে, নিজের কোয়ালিটি এসে যাবে, নিজের ডমিনেন্সটাকে কীভাবে ইম্পোজ করলে একটা স্টেটকে আমি ভালো মতো অর্গানাইজ করতে পারবো, কীভাবে কোন সময় শত্রুকে আঘাত করলে শত্রু পরাজিত হবে, সেই সব দক্ষতা তিনি বলেছেন ভিয়ারটু শব্দটির মধ্যে দিয়ে রাজার থাকা উচিত। তো ভিয়ারটু মানে স্কিল থাকা উচিত, দক্ষতা থাকা উচিত, বিভিন্ন ক্ষেত্রে রাজার দক্ষতা থাকবে। আর 2 নম্বর হচ্ছে, আর তিনি বলেছেন ফরচুনা অর্থাৎ তিনি ফরচুনের কথা বলেছেন। এটার মানেটা কি, দ্য এলিমেন্ট অফ চেঞ্জ, আনপ্রেডিক্টেবিলিটি অ্যান্ড ফেট ইন লাইফ অ্যান্ড পলিটিক্স। সো এটার মধ্যে দিয়ে ম্যাকিয়াভেলি বলতে চেয়েছেন যে দেখো, আমরা যতই আজকে সাবধানতা করি না কেন, কিন্তু ভবিষ্যতে কী হবে আমরা কিন্তু কেউই জানি না, সেটা একটা আনপ্রেডিক্টেবল চেঞ্জ হবে। আজকে আমরা একটা জিনিসের জন্য খুবই আশা আকাঙ্ক্ষা করছি যে ভবিষ্যতে হয়তো পাবো, কিন্তু পরবর্তীতে সেটা নাও পেতে পারি বিভিন্ন কারণের জন্য, যেটা একটা আনপ্রেডিক্টেবল। ভবিষ্যৎ কি আনপ্রেডিক্টেবল, ফরচুন কেউ জানে না, কেউ দেখে নেই। তো সেটাই এখানে বলছে যে ফরচুন সম্পর্কেও একজন আদর্শ রাজার সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্য তিনি বলেছেন সিগনিফিকেন্স ফর দ্য রুলার কী বলেছেন, যে রিপ্রেজেন্টস দ্য হাফ অফ হিউম্যান অ্যাকশন দ্যাট ইজ নট আন্ডার হিউম্যান কন্ট্রোল। তো তিনি এখানে ম্যাকিয়াভেলি এখানে বলেছেন যে মানুষের যে জীবন, সে লাইফে অর্ধেকটা হাফ মানুষের কন্ট্রোলে থাকে না, অর্ধেকটা যে ভাগ্যে ভবিষ্যতে কী হবে সেটা তার কন্ট্রোলে থাকে না, ভবিষ্যৎকে সে কন্ট্রোল করতে পারে না, কিন্তু বাকি অর্ধেকটা তার নিজের হাতে থাকে। মানে ভবিষ্যৎ হয়তো আমরা ঠিকই কন্ট্রোল করতে পারবো না, কিন্তু বর্তমান অবস্থাটাকে কীভাবে ভালো করা যায়, কীভাবে পরিশ্রম করা যায় যাতে ভবিষ্যৎ আমার ভালো হবে, সেইটা মানুষের হাতে রয়েছে। তো সেই জন্য বলেছেন লিডার উইল ভার্চু ভিয়ারটু মাস্ট বিল্ড ড্যামস অ্যান্ড ডাইকস। তো এখানে ম্যাকিয়াভেলি একটা উদাহরণ দিয়েছেন রিভার্স এর মধ্যে দিয়ে। যখন আমরা দেখি একটা রিভার শান্ত আছে বর্তমানে, সো যখন প্রচণ্ড বৃষ্টি হবে তখন সেখানে সেই রিভারটাতে একটা ফ্লাড বা বন্যা আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা জানি যে সেই নদীটাতে বন্যা আসার সম্ভাবনা রয়েছে, তবুও যদি আমরা কিছু না করি সেই বন্যাটাকে প্রভাবটাকে রোধ করার জন্য, তাহলে সেটা বোকামি হবে। তো ম্যাকিয়াভেলি এখানে বলেছেন যে হ্যাঁ, আমরা বন্যাটাকে হয়তো আটকাতে পারবো না, কিন্তু বন্যাটার দ্বারা যে ক্ষয়ক্ষতি হবে সেটাকে তো নিশ্চয়ই আটকাতে পারবো। তার জন্য আমরা নদীর চারপাশে বিভিন্ন বাঁধ দিব, ড্যাম দিব, প্রচুর গাছপালা লাগাবো, তাতে তার ক্ষয়ক্ষতিটাও কমাতে পারে। তো এটার মধ্যে দিয়ে ম্যাকিয়াভেলি বলতে চেয়েছেন যে আমরা ভবিষ্যৎকে আসা বিপদকে হয়তো আটকাতে পারবো না, কিন্তু বিপদের ফলে যে ক্ষয়ক্ষতিটা হবে সেটাকে তো আটকাতে পারবো।
তো সেটার মধ্যে ম্যাকিয়াভেলি নিজের ধারণা দিয়েছেন যে একজন রাজার এইসব গুণগুলো থাকা উচিত, দুটো ভিয়ারটু আর ফরচুনা গুণটাও থাকা উচিত। তারপরে এটা গেল দ্য প্রিন্স বুকটার মধ্যে ম্যাকিয়াভেলি আগের যেগুলো পয়েন্টের কথা তিনি বলেছেন, তো তিনি ম্যাকিয়াভেলি যে আর একটা বই রয়েছে সেটা হচ্ছে দ্য ডিসকোর্সেস। তো সেখানে তিনি কী কী বলেছেন, সেখানে তিনি কিছু কথা বলেছেন। সেখানে হচ্ছে দ্য হিউম্যান নেচার। তিনি ম্যাকিয়াভেলির মতো হিউম্যান নেচার কেমন ছিল সেটা আমরা যদি দেখি, ম্যান আর জেনারেলি আনগ্রেটফুল, ফিকল, লায়ার অ্যান্ড ডিসেইভার অ্যান্ড অ্যাভয়েড ফর ডেঞ্জার। তিনি মানুষকে খুবই মানুষকে খুবই নীচ হিসেবে দেখেছেন। তিনি মানুষকে বলেছেন ফিকাল, মিথ্যাবাদী, ক্রুয়েল, নিষ্ঠুর হয়, অপরকে ঠকায়, খুবই তিনি ভয় থেকে পালায়। তিনি মানুষকে খুবই প্যাসিমিস্টিক, খুবই নিচু হিসেবে দেখেছেন, খুব খারাপভাবে তিনি বর্ণনা করেছেন। এবং তিনি সেই কারণেই বলেছেন আ সাকসেসফুল পলিটিক্যাল সিস্টেম মাস্ট বি বেসড অন ফোর্স, ল অ্যান্ড সেলফ ইন্টারেস্ট, নট অন দ্য প্রিজিউম গুডনেস অফ এ ম্যান। তিনি আসলে ম্যাকিয়াভেলি মানুষের আচরণকে, মানুষের বিহেভিয়ারকে, মানুষের চিন্তাধারাকে খুবই নীচ আর বাজে হিসেবে বলেছেন যে মানুষ খুবই নিষ্ঠুর, মানুষ মিথ্যাবাদী, মানুষ হলে স্বার্থের কথা ভাবে, মানুষ অপরকে ঠকাইতে জানে, মানুষ হলে ভয়ের থেকে পালায়, ভয়ের সামনাসামনি দাঁড়ায় না। তো এইরকম অবস্থাতে একটা স্টেটকে ভালো করতে গেলে স্টেটকে ফোর্সের উপর বিশেষ প্রভাব দিতে হবে, ল করতে হবে, সেলফ ইন্টারেস্টের কথা, একটা স্টেটের কথা ভাবতে হবে, সেলফ ইন্টারেস্টের কথা ভাবতে হবে, নাকি জনগণের ইন্টারেস্ট। তিনি বলেছেন যে মানুষকে ভালো না ভেবে, নট অন দ্য প্রিজিউম গুডনেস অফ ম্যান, মানুষকে ভালো না ভেবে কাজ করো, মানুষকে ভাবো যে মানুষ প্যাসিমিস্টিক, তো সেইভাবে ল এবং ফোর্স ফেলাও আর কি। তারপরে তিনি বলেছেন রিপাবলিকানিজম। তো এখানে তিনি বলেছেন হি অ্যাডভোকেট ফর আ রিপাবলিকান গভর্নমেন্ট মডেল অন অ্যানসাইন্ট রোম, সিভিক ভার্চু অর দ্য ডেডিকেশন অফ সিটিজেন্স টু দ্য কমন গুড। তিনি এখানে রিপাবলিকান গভর্নমেন্টের সাপোর্টের কথা বলেছেন, যেখানে রোম ছিল রিপাবলিকান গভর্নমেন্ট, যেখানে তিনি বলেছেন যে একটা স্টেটের মধ্যে লিবার্টি স্থাপিত করতে গেলে সাধারণ জনগণের কমন গুড প্রদান একটা সাধারণ জনগণের বেসিক্স যে সমস্ত নিডস রয়েছে রাজার, সেই সমস্ত পূরণ করতে হবে, তাহলেই একটা স্টেটের মধ্যে লিবার্টি প্রতিষ্ঠিত হবে। এবং তিনি সেই কারণে, যেহেতু সেই সময় রোমে রিপাবলিকান গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কারণে তিনি এবং তার দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, এবং সেই কারণে তিনি রিপাবলিকানিজমকে সাপোর্ট করেছিলেন। তো তারপরে একটা ধারণা তিনি দিয়েছেন, সেটা হচ্ছে তোমার সিটিজেন্স মিলিটিয়া। তিনি এখানে বলেছেন যে রাজার যে সৈন্য হবে তারা বেশিরভাগই হবে সিভিলিয়ানস, কি সেই দেশেরই সাধারণ জনগণ, নাকি বাইরের দেশের দ্বারা ভাড়া করা জনগণ, ভাড়াটে সৈন্য। তিনি দেশের সৈন্যের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন, কারণ তিনি বলেছেন যখন খারাপ পরিস্থিতি আসবে, যখন সরকার রাজার খুব খারাপ, হয়তো অর্থনৈতিকভাবে সৈন্যদেরকে নিজের মজুরি দিতে পারবে না, তখন একজন দেশের সৈন্যই তবুও রাজার পক্ষে থেকে দেশের জন্য লড়াই করবে, কারণ তারা দেশকে ভালোবাসে, দেশের প্রতি তারা একটা ইমোশনাল বন্ডিং রয়েছে। কিন্তু অক্সিলারি বা ফোর্স যারা আছে, যারা ভাড়াটে সৈন্য, তারা শুধু নিজের মজুরিটা বা নিজের প্রফিটটা দেখবে, তাছাড়া যদি না দিতে পারে তাহলে সেটা হয়তো রাজার বিরুদ্ধে চলে যেতে পারে।